আসসালামু আলাইকুম। সুন্দরবনের ডে ট্রিপে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি মূলত একদিনে খুলনা হতে সুন্দরবন ভ্রমণ বিষয়ক। খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ভোরে আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিই। খুলনা হতে মংলার দূরত্ব 47 কিলোমিটার। যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। ভাড়া জনপ্রতি 100 থেকে 120 টাকা। খুলনা হতে মংলায় যাওয়ার যতগুলো পরিবহন দেখেছি তার মধ্যে খুব ভালো কোনো বাস পাওয়া যায়নি, সবগুলোই লোকাল বাস এবং ছোট আকারের বাস হওয়ায় জড়সড় হয়ে বসেই যেতে হয়। যেহেতু বিকল্প কোনো ব্যবস্থা ছিল না এবং সুন্দরবন দেখতেই হবে আমাদের, তাই আমরা আসলে কোনো উপায়ন্ত না দেখে বাসেই ভ্রমণের জন্য উঠে পড়ি। তো যাক, আমাদের অবশেষে সুন্দরবন যাত্রা শুরু হয়। আমাদের বাস কিছুক্ষণ পরেই একটি ব্রিজের উপরে উঠে আসে। ব্রিজের দূরে দেখা যাচ্ছে যে রেল ব্রিজ আছে এবং নদী দিয়ে মালবাহী নৌযান চলাচল করছে। মংলা যাওয়ার দূরত্বটুকু পুরো সময়টাই আমি আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম জানালা দিয়ে, এবং সৌন্দর্যগুলো দেখে আসলে বসতে না পারার যে কষ্ট বা সেটা আসলে আমি ভুলে যাই। চারপাশে পুকুর, সবুজ গাছপালা দেখতে ভালো লাগছিল। তো সুন্দরবন ভ্রমণ বিষয়ক আসলে কিছু জরুরি কথা বলা প্রয়োজন। সুন্দরবন ভ্রমণ করতে হলে পদ্ধতি দুটি। একটি হচ্ছে আগে থেকে রিজার্ভেশন করে কোনো ট্যুর অপারেটরের মাধ্যমে পর্যটন কর্পোরেশন থেকে অনুমতি নিয়ে 3 দিন 2 রাতের সেই প্যাকেজগুলোতেই ভ্রমণ করতে হয়। আর আমরা যে ধরনের ভ্রমণ করছি বা অ্যাজ ইউজুয়াল মানুষ যে ধরনের ভ্রমণ করে সেটা হচ্ছে সুন্দরবনের এন্ট্রি পয়েন্ট করমজল, ওখান থেকে একদিনে ওখানে কুমির বা হরিণের প্রজনন কেন্দ্র এগুলো থেকে ঘুরে আসতে পারে। তো আমরা আসলে কথা বলতে বলতে চলে আসছি মংলা ফেরিঘাটে। বাসা কোথায় আপনার? আমাদের বাসায় মঙ্গলার পরে এই যে মডেল থানার পিছনে। আপনি এগুলোই করেন সবসময়? হ্যাঁ, আমার বাপ চাচা আত্মীয়স্বজন এই ব্যবসায়ী করে। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ আমির হোসেন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। I am from কুমিল্লা। You are from Kumilla or you are from Sri Lanka? No, I am from Your body skin is like you are from Sri Lanka. তো ফেরিঘাট সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। এখানে নানান রকমের ইঞ্জিন চালিত নৌকা পাওয়া যায়। তো এখানে 5-7-10 জনের করে করে নৌকাগুলো ভাড়া হয়। তো আমরা সংখ্যায় কম ছিলাম বলে আমরা আসলে ভাড়া পাচ্ছিলাম না এবং আমরা অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হতে পারছিলাম না। অন্য কোনো গ্রুপে অ্যাড হলে দেখা গেলো মানুষ হয়ে যাচ্ছিল বেশি, প্লাস আমরা 3 জন ছিলাম বলে আমরা আসলে একটা নৌকাও নিতে পারছিলাম।
মংলা থেকে এই ধরনের ইঞ্জিন চালিত নৌকা ছাড়াও কিছু শিপ, এরকম ক্রুজ শিপ পাওয়া যায় যেগুলো সুন্দরবনের ভিতরে পর্যন্ত যায়। তো এগুলো আসলে ইনস্ট্যান্ট এসে নেওয়া যায় না, এগুলোর জন্য আগে থেকে রিজার্ভেশন করে আসতে হয়। তো আমরা যেই নৌকাটি ভাড়া নিয়েছি আসলে সেটির উপরে সিট থাকায় আমরা রোদ্রে এবং খুব আরামদায়কভাবে যেতে পেরেছিলাম। চারপাশে বাতাস আসছিল এবং উপরের সিট থাকায় আমাদের রোদ থেকেও আমরা রক্ষা পাচ্ছিলাম। মংলা থেকে করম জলের যেই দূরত্ব সেখানে প্রায় 40 থেকে 50 মিনিটের মতো একটু নদীর মধ্যখান দিয়ে এই ভ্রমণটুকু করতে হয়। চারপাশে দেখছেন লোকাল জনবসতি। মংলা পোর্টটি মূলত পশুর এবং মংলা নদীর উপরে অবস্থিত সংযোগস্থল। তো আমরা এখনো মংলা নদীর উপর আছি, কিছুক্ষণ পর আমরা পশু নদীতে ঢুকবো। নদীর চারপাশের জনপদ দেখে ভালো লাগছিল। এখানে স্থায়ী কোনো জনপদ এভাবে নেই আসলে, সবাই একরকম অস্থায়ী অথবা যাযাবরের মতোই থাকে। এখানে স্থায়ী কোনো স্ট্রাকচার অথবা কোনো স্থাপন আমি দেখিনি, পাকা কোনো ঘর বাড়ি এখানে দেখিনি। যেহেতু এটা নদীর একেবারেই তীরের কাছে, এখানে সম্ভবত জোয়ার ভাটার ব্যাপার থাকে, প্লাস অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের বিষয় থাকে। দেখতে পাচ্ছেন নৌকায় করে কোনো একটা গ্রুপ সুন্দরবন ঘুরে আসছে। দূরের যে ঘন সবুজ যেই বন দেখা যাচ্ছে সেটি আসলে সুন্দরবন। তো নৌকা থেকে আমি দূর থেকে সুন্দরবন দেখে আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। এরকম বহু ইঞ্জিন চালিত নৌকা বা এরকম এই ধরনের ছাদ বিস্তৃত নৌকাগুলো অনেক যাতায়াত করে এবং একটি নৌকাতে করে অনেক মানুষ পিকনিক অথবা অন্যান্য প্রোগ্রামে এখানে আসে। সুন্দরবনের শুরু আসলে এখান থেকেই। দেখতে পাচ্ছেন পানিতে নিমজ্জিত হয়ে আছে নানান রকমের গাছ, এবং গাছ এত ঘন যে আসলে কিছুই দেখা যায় না ভিতরে। তো যাত্রা পথেই আসলে বানর আমাদেরকে শুভেচ্ছা জানায়। আমরা ঢুকতেই আসলে বানরের দেখা পেয়ে যাই। দেখা যাক ভিতরে ঢোকার পর আসলে আরো কি কি দেখা যায় বা কুমির কি কি আছে দেখা যাক। ঘন আসলে গাছের সারি দেখে মনে হচ্ছিল আমরা আসলে কোনো আমাজন মহাবনে চলে আসছি। এই যে বানর দেখা যাচ্ছে, অবশেষে আমরা করমজল স্পটে চলে আসছি। আমাদের নৌকো এখানেই আসলে নোঙর করেছে। আমরা ওখান থেকে নেমে ভিতরে স্পটগুলো পরিদর্শনের জন্য নেমে আসলাম। এখানে ঢুকতেই প্রথমে কুমিরের প্রজনন কেন্দ্র।
ছোট ছোট কুমির। অনেক ছোট থেকে অনেক বড় হয়। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ছোট ছোট কুমির। পাশেই হরিণের প্রজনন কেন্দ্র। স্পটটির পাশেই আসলে বড় বড় দুটি পুকুর আছে, যেখানে কুমিরগুলাকে মোটামুটি বড় করে পুকুরে ছেড়ে দেওয়া হয়। তো অনেকেই আসলে পুকুরের কুমির দেখতে পান, আমরা আসলে দেখতে পাইনি। হরিণ এবং কুমির দেখা শেষ করে আমরা সুন্দরবনের গহীনে প্রবেশ করার জন্য ট্রেইল ধরে হাঁটা শুরু করলাম। ফাইনালি উই আর ইনটু দ্য সুন্দরবন। সুন্দরবন যেহেতু আসলে ম্যানগ্রোভ ফরেস্ট এবং এখানে সকাল সন্ধ্যা জোয়ার ভাটা হয়, সেজন্য এটার ভিতর দিয়ে যাতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করতে পারে তার জন্য এরকম ট্রেইল বানানো আছে। তো বেশ কয়েকটি ট্রেইল আছে, তার মধ্যে এটি প্রথম ট্রেইল। এই ট্রেইলগুলো ধরেই আমরা আসলে সুন্দরবনের ভিতরে প্রবেশ করবো এবং অন্যান্য স্পটগুলোতে ঘুরতে যাব। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ইউ গাইড মি। আমি কোথায় হাঁটতেছি, আমার গাইড করো। উনি হচ্ছে হাবিব ভাই, আমার কলিগ, আর আমার পাশে আছেন বাঘ বন্ধু রহিম। আমরা তিনজনই মূলত সুন্দরবন ট্যুরে আসছি এবং সেটা হাবিব ভাইয়ের কল্যাণেই। বাঘ আমার আমন্ত্রণে আমরা খুলনা আসি ওনার আসলে আত্মীয়তার বাড়িতে, তার থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে আমরা বেশ আসি। আমাদের উদ্দেশ্য ছিল মূলত সুন্দরবন ঘোরা। এখন সুন্দরবন ঘোরার যে বিষয়গুলো আমরা আগে থেকে জানবো। সুন্দরবন ঘুরতে হলে আগে থেকে রিজার্ভেশন প্রয়োজন এবং সেটা ট্যুর অপারেটরদের সাথে কন্ট্যাক্ট করে 3 দিন 2 রাত প্ল্যান করে আসতে হয়। আমাদের যেহেতু সময় স্বল্পতা ছিল, সেজন্য আমরা একদিনের ট্যুরেই বের হয়ে পড়ি। ভাইটি এখানে বন্ধুদের নিয়ে গান গাচ্ছে আর আড্ডা দিচ্ছে। আমরা কিছুক্ষণ তাদের গানের দলে অ্যাড হলাম এবং আনন্দ করলাম। এটা সুন্দরবনের করম জলে ঢোকার পথে প্রথম ওয়াচ টাওয়ার।
তিনতলা বেষ্টিত এই ওয়াচ টাওয়ারটিতে উঠলেই সুন্দরবনের একাংশের করমজলের একাংশ দেখা যায়। পালাই আইছে মনে হয়। আজকে তাদের কতদিন হলো এই কতদিন তার কতবার করলো কি করলো? বাঙালির মেধা সাহিত্য এসব জায়গায় উঠলে দেখা যায়। ড্রোন উড়ানোর দরকার ছিল। সমাজের সমারোহ এটাই হাইস্ট পয়েন্ট এই ওয়াচ টাওয়ারের। এখান থেকেই চারিপাশের সৌন্দর্য খুব ভালো উপভোগ করা যাচ্ছিল। সুন্দরবন দেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। দেখতে পাচ্ছেন একটি ঝুলন্ত সেতু। আমরা আবার বান্দরের দেখা পেলাম। বাঘ দেখতে না পেলেও বানর আমাদেরকে আসলে বাঘ দেখার যেই কৌতূহল বা তৃষ্ণা সেটা আসলে বানরই মেটাচ্ছে। তুই আমাকে বাড়ি যাবি? মুড়ি চালি চালে দেবো, তুই দুটো দুটো খাবি। এদিকে তাকা। সুন্দরবনের ভিতরে আসলে এরকম ছোট ছোট নানান রকমের খাল রয়েছে। জোয়ারের সময় সব খালের ভিতর দিয়ে পানি সুন্দরবনে প্রবেশ করে এবং এই খালগুলোকে কেন্দ্র করেই নানান রকম আভ্যন্তরীণ জীববৈচিত্র্যের প্রাণ সঞ্চার সুন্দরবনের ভিতরে। এটি করমজলের একমাত্র ঝুলন্ত সেতু। আবারও বানরের দেখা। সুন্দরবন ভ্রমণের একমাত্র অর্জন আমরা বানরের দেখাই পেয়েছিলাম। আসলে বাঘ আসলে করমজল বা এই আশেপাশের অঞ্চলে বাঘ দেখাটা খুবই দুষ্কর। সুন্দরবনের গভীরে যেতে পারলে বাঘের দেখা পাওয়াটা আসলে হয়তো সম্ভাবনা ছিল। এখানে হরিণকে খাওয়ানো যায়, 10 টাকা বা 20 টাকা দামের ঘাস পাওয়া যায়, সেগুলো কিনে হরিণকে আসলে খাওয়ানো যায়। সবাই দেখলাম যে এরকম খাওয়াচ্ছে। দিনব্যাপী সুন্দরবন ভ্রমণ শেষ করে আমরা আসলে
ফেরার জন্য আবার আমাদের নৌকায় উঠে বসি। যথারীতি আবারও লোকাল জনপদকে দেখতে দেখতে আমরা আবারও ছিলাম ফসল নদী। এভাবেই সুন্দরবন ভ্রমণ আমাদের শেষ হয় এবং সুন্দরবন ভ্রমণটি আসলে অত্যন্ত আনন্দদায়ক ছিল। ধন্যবাদ সবাইকে।